ওপেন ইউনিভার্সিটির এইচএসসি প্রোগ্রামে যারা পড়েন তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আপনাদেরকে পড়াবো অর্থনীতি দ্বিতীয় পত্র। আপনারা অনেকেই কিন্তু কাজের পাশাপাশি ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং এইচএসসি প্রোগ্রামে অনেকেই পড়েন, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ওপেন ইউনিভার্সিটির জন্য আলাদা কোনো চ্যানেল নাই, আলাদা কোনো ভালো টিচার নাই যারা আপনার ইউটিউবে এই ভিডিও আপলোড করবে স্পেসিফিকভাবে ওপেন ইউনিভার্সিটির এইচএসসি প্রোগ্রামের জন্য। তো আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে আপনারা যদি আমার এই পুরো সিরিজটা কমপ্লিট করেন, আমি আপনার অর্থনীতি বইয়ের উপর ওপেন ইউনিভার্সিটির যে বইটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 2022-23-এর একটি ওপেন ইউনিভার্সিটির বই। এইটা আমি পুরোটা কমপ্লিট করব এবং আপনারা যারা ওপেন ইউনিভার্সিটিতে পড়েন, আমি আশা করি আমি যে কয়টা ইউনিট পড়াবো এই সব কয়টা যদি আপনারা পড়েন, ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনেন এবং পড়েন, তাহলেই কিন্তু আপনাদের আর বাসায় অতটা পড়তে হবে না। ঠিক আছে, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে বুঝবেন এবং আমি যা যা এখানে লিখবো, ঠিক আছে, সেগুলা আপনারা জাস্ট একটা আলাদা খাতা, আলাদা একটা নোট তৈরি করবেন এবং সেটার মধ্যে উঠিয়ে রাখবেন। ঠিক আছে, এতে কি হবে, এই যে আমি পড়াবো এটা কিন্তু আপনার একটা নোট থাকলে সেটা ভালো হবে। পরীক্ষার সময় সেই নোটটা আপনি একবার দেখে গেলেই পরীক্ষা খুব ভালো হবে। কিন্তু এটা কিন্তু পসিবল না। আপনি আবারও পরীক্ষার সময় আমার এই ভিডিওগুলো দেখেন, ঠিক আছে, তখন কিন্তু এই ভিডিও দেখতে বসলে সময় অনেক পার হয়ে যাবে, আপনি কিন্তু অতটা আগাতে পারবেন না। ঠিক আছে, তো আজকে আমরা প্রথম এই ভিডিওতে বা এই প্রথম পর্বে আপনাদেরকে আমি কি পড়াবো। তো প্রথমত আমি আমার পরিচিতিটা দিয়ে নেই। আমি হচ্ছি মোহাম্মদ সাকিব হাসান, আমার বাসা মানিকগঞ্জে। তো আমি অর্থনীতির দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্রটা পড়াবো। অ্যান্ড এখানে আজকে আপনাদেরকে আমি আমার সূচিটা প্রথমে বলে দিই, আমি আসলে কিভাবে পড়াবো আর কতটা পড়াবো। ঠিক আছে, আমি সম্পূর্ণ বইটা পড়াবো না, আপনাদেরকে আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ ইউনিটগুলো পড়াবো, যেগুলো পড়লে আপনারা পরীক্ষা ইজিলি পাস করে যাবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে পুরো বইটা পড়ালে শুধুমাত্র আমার সময় নষ্ট হবে বা আপনার সময় নষ্ট হবে, যেহেতু আপনারা সকলেই কর্মজীবী। ওপেন ইউনিভার্সিটিতে যারা পড়ে অনেকেই কিন্তু কর্মজীবী, পাশাপাশি তার পড়ালেখাটা চালিয়ে নিয়ে যায়। হ্যাঁ, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, যারা যারা কর্মজীবী তাদের প্রত্যেকেরই উচিত যে ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করা। যদিও নিয়মিত ক্লাস করা লাগে না, কিন্তু পরীক্ষাটা যদি বাসায় পড়ে তারপর দেয় তাহলে কিন্তু তার ক্যারিয়ারটাও অন্যদিক দিয়ে এগিয়ে যাবে এবং আপনার জব সেক্টরেও অনেকটা উপকার হবে। ঠিক আছে, তো আমি অ্যাপ্রিসিয়েট করি আপনারা সকলে কাজের পাশাপাশি এই যে পড়ালেখা করতেছেন এর ফল আপনারা সকলেই পাবেন। ঠিক আছে, তো আমরা এই সিরিজটাতে যা যা পড়বো সেই সূচিটা একটু বলে দেই। তো আমি ওপেন ইউনিভার্সিটির বইটা নিয়ে নিলাম অ্যান্ড এখানে আপনারা সূচিপত্র চলে আসলাম। প্রথম যে অধ্যায় আমি পড়াবো বা ইউনিট পড়াবো, আপনারা একটু দাগিয়ে নেন, আপনাদের বইটা বের করেন অ্যান্ড আপনারা ইউনিটটা দাগিয়ে নেন। প্রথমে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ইউনিট 2 বাংলাদেশের কৃষি, ইউনিট 3 বাংলাদেশের শিল্প, এরপর হচ্ছে ইউনিট 4 জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। এরপর হচ্ছে আমরা 2টা অধ্যায় বাদ দেব, এইখানে হচ্ছে 5 অধ্যায় ইউনিট এবং হচ্ছে 6 ইউনিট। ঠিক আছে, এই 2টা বাদ দিয়ে এখানে আমরা 7 ইউনিট মুদ্রাস্ফীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই মুদ্রাস্ফীতি পড়াবো অ্যান্ড হচ্ছে ইউনিট 8 আন্তর্জাতিক বাণিজ্য, এটা পড়াবো অ্যান্ড হচ্ছে সরকারি অর্থব্যবস্থা, এইটা পড়াবো। এই 6টা ইউনিট আপনারা যদি টার্গেট করেন, আমি আশা করি আপনারা সকলেই পাস করবেন, ফেলের কোনো নামগন্ধই থাকবে না। ঠিক আছে, আপনারা যদি মনোযোগ দিয়ে একটু ক্লাসগুলো করেন অ্যান্ড বাসায় আপনারা একটু হালকা রিভিশন যদি দেন। ঠিক আছে, আর অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নোট করে নেবেন। একটা সাদা খাতা নেন এবং সেটার মধ্যে শুধুমাত্র আমি যেগুলো পড়াবো এখানে লিখিয়ে দিব, সেগুলোই টাইপ করে রাখবেন বা লিখে রাখবেন, নোট করে রাখবেন। এতে পরবর্তীতে আপনার অনেকটা উপকার হবে বা অনেকটা হেল্প করবে এই নোটটা আপনাকে। ঠিক আছে, তো চলেন মূল টপিকে। প্রথমে আমরা পড়বো কি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পড়ছি বাংলাদেশের কৃষি অ্যান্ড পার্ট 2.1 কৃষি কাঠামো ও বৈশিষ্ট্য। দেখেন, কৃষির সাথে আমরা সকলেই পরিচিত, আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, আমাদের কৃষি কি বোঝাবে। তারপর আপনাদেরকে বলি, যারা এই যে খেতে কাজকর্ম করে, ঠিক আছে, কাজকর্ম করে এবং হচ্ছে তারা এই জমিতে কাজ করে ফসল ফলায়, এই ফসল ফলানোকেই বলা হচ্ছে কি কৃষি। এবং বইয়ের ভাষায় যদি আমি বলি কৃষি কাকে বলে, কৃষি হচ্ছে এমন একটি জেনেটিক কর্ম যা ভূমি কর্ষণ এবং হচ্ছে বীজ বপন ও ফসল কর্তন এবং উৎপাদিত ফসল সংরক্ষণ করাকে বলা হচ্ছে কৃষি।
ঠিক আছে। তো অনেকে আবার এই শব্দগুলোর সাথে পরিচিত না, আমি হালকা করে বলে দিচ্ছি। জেনেটিক হচ্ছে আপনার নতুন কিছু তৈরি করার সাথে সম্পৃক্ত এমন বোঝায়, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস আপনারা বলতে পারেন, ভূমিকর্ষণ কাকে বলে। ভূমিকর্ষণটা এই দেখেন, ছোট ছোট শব্দগুলো যদি আপনি অর্থ না বোঝেন তাহলে কিন্তু আপনার পড়া মাথায় ঢুকবে না, ঠিক আছে। এই জন্য আমি এত ক্লিয়ার করে পড়াচ্ছি, প্রত্যেকটা শব্দ আপনাদেরকে ধরে ধরে পড়াবো যাতে কোনো সমস্যা না হয় পরীক্ষা গিয়ে, ঠিক আছে, ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন। ভূমিকর্ষণ হতেছে আপনার ওই যে মাটি আলগা করা, আমরা স্থানীয় ভাষায় যেটাকে বলি আলগা করা, লাঙল দিয়ে মাটিকে আলগা করতে হয় প্রথমে, তারও পূর্বে গরু দিয়ে লাঙল দিয়ে চাষ করতে আর কি, ওটাকে ভূমিকর্ষণ বলা হয়, ঠিক আছে। ভূমিকর্ষণ করার পর ভূমিটাকে চাষযোগ্য করার পরে সেখানে বীজ বপন করা হয়, বীজ বপন করার পরে সেখানে ফসল জন্মায় এবং সেই ফসলকে কর্তন করতে হয়। মনে করেন ধান বুনলে একটা সময় ধান বড় হয়ে গেলে সেটাকে কাটতে হয়, কেটে সেটাকে আবার কি করতে হয়, সংরক্ষণ করতে হয়, তারপরে কি করতে হয়, বাজারজাত করতে হয়, ঠিক আছে, বাজারে বিক্রি করতে হয়। তো এইটাই এই সব কয়টা ধারণাকে একত্রে বলা হচ্ছে কৃষি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কৃষি কাকে বলে। আমি কিন্তু অতটা কঠিন ভাবে আপনাদেরকে বলতেছি না, আমি কিন্তু একদম ইজিলি আপনাদের ধরে ধরে বুঝাচ্ছি। যাই হোক, আমরা সময় নষ্ট না করি। এরপর হচ্ছে আপনাদেরকে কিছু তথ্য আমি দিয়ে দেই। হ্যাঁ, এখানে আপনার জমিতে চাষ করে ফসল ফলানোর কাজকে কৃষি বলে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি। আপনি একটা জমিতে চাষ করে সেখানে ফসল ফলানোকে কৃষি বলে। এবার হচ্ছে কৃষির বৈশিষ্ট্য। দেখেন, বৈশিষ্ট্য শব্দটার সাথে অনেকেই কিন্তু পরিচিত না, আমরা আসলে একটু কঠিন শব্দ শুনলে ঘাবড়ে যাই যে বৈশিষ্ট্যটা আবার কি। আপনাদেরকে সহজে আমি বুঝাই দেই, একবারই বুঝাই, প্রথম পর্ব যেহেতু, পরবর্তীতে কিন্তু আর এগুলা তো এক্সপ্লেন করা হবে না। বৈশিষ্ট্য বলতে বোঝানো হচ্ছে, মনে করেন একটা কিছু সম্পর্কে আমরা একটা বর্ণনা শুনলাম, বর্ণনা শুনে আমরা কিন্তু সেটা বুঝতে পারবো সেই জিনিসটা কি। যেমন আমি যদি বলি একটা প্রাণী আছে, যে প্রাণীর 4টা পা, 2টা শিং, একটা লেজ এবং 2টা চোখ এবং 2টা বড় বড় কান রয়েছে, প্রাণীটির নাম বলেন। আপনি অবভিয়াসলি বলে দিবেন সেটা হচ্ছে গরু বা এই জাতীয় প্রাণী, ঠিক আছে। তো এই যে আপনি বৈশিষ্ট্য শুনে বুঝে ফেললেন যে এটা গরু হবে, ঠিক তেমনি আপনার প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এরকম বৈশিষ্ট্য রয়েছে, তেমনি কৃষিরও বৈশিষ্ট্য রয়েছে। যে কৃষির বৈশিষ্ট্যগুলা কি কি সেগুলো আমরা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। সেই বৈশিষ্ট্যগুলো যদি আপনার উদ্দীপকে চলে আসে তখন আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন এটা কি সম্পর্কে ইন্ডিকেট করতেছে। এই উদ্দীপকটা অবশ্যই সেটা কৃষি সম্পর্কে ইন্ডিকেট করতেছে। আপনি উদ্দীপক না বুঝলে সেই প্রশ্নের অ্যান্সার করতে পারবেন না, ভালোভাবে অ্যান্সার করতে পারবেন না, ঠিক আছে। যদিও একটু একটু আপনি বানায় বোনায় দিয়ে দিলেন, বাট অতটা লাভ হবে না। আচ্ছা, বৈশিষ্ট্য কি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পৃথিবীর প্রাচীনতম পেশা হচ্ছে কৃষি। এরপর হচ্ছে পৃথিবীর প্রাচীন এবং বৃহত্তম সবচেয়ে বড় শিল্প হচ্ছে কৃষি। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। এই বাংলাদেশের যে অর্থনীতি, এটা কিন্তু একটা সময় ছিল, এটা হচ্ছে আপনার 70-এর দশক, মেবি 1970 সালের দিক দিয়ে, তখন বাংলাদেশের 60% মুনাফা বা 60% অর্থনীতি বা অর্থ আসতো আপনার এই কৃষি খাত থেকে, ঠিক আছে। তখন কিন্তু কৃষির খুব চাহিদা ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে তখন কৃষক ছিল, ঠিক আছে। তো এখানে আমাদের যে বৈশিষ্ট্যটা বললাম, বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি, মূল চালিকা শক্তি হচ্ছে বাংলাদেশের প্রবৃদ্ধির, এটা হচ্ছে কৃষি, ঠিক আছে। এরপর হচ্ছে জিডিপিতে অবদান 10.54%, মৎস্য খাত ব্যতীত বা মৎস্য খাত ছাড়া আপনার জিডিপিতে কৃষি অবদান রাখতেছে 10.54%, ঠিক আছে। আচ্ছা, এই হলো আপনার কৃষির বৈশিষ্ট্য। এখন এই নিয়ে একটা উদ্দীপক হতেই পারে যে একটা শিল্প রয়েছে, যে শিল্প বাংলাদেশে 10.54% অর্থনীতিতে অবদান রাখে এবং হচ্ছে এই শিল্পে একটা সময় 60% অর্থ আসতো এই শিল্প থেকে এবং এটা হচ্ছে একটি প্রাচীনতম শিল্প। তো যখন আপনাকে উদ্দীপকে এগুলো দিবে এবং প্রশ্ন যদি করে শিল্পটার নাম কি, তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা কৃষি শিল্পর কথা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কিছুক্ষণ আগে যে আমি বললাম যে বাজারজাতকরণ বলতে কি আসলে বোঝায়। বাজারজাতকরণ, আমরা ফসল সেটাকে ভূমিকর্ষণ করে বীজ বপন করলাম, এরপর হচ্ছে সেই বীজ থেকে গাছ হলো, ফসল হলো, ফসল কর্তন করে সেটাকে আমরা সংরক্ষণ করলাম, এরপর আমরা বাজারজাতকরণ করলাম। এই বাজারজাতকরণ এই শব্দটার সাথে অনেকে আবার পরিচিত না। ফসল সংরক্ষণের পর সেটা বাজারে গিয়ে বিক্রি করা বা বাজার থেকে ফসল কিনে আনা, এই যে ফসল ক্রয় বিক্রয়কেই বলা হচ্ছে আপনার বাজারজাতকরণ। এরপর হচ্ছে আপনাদেরকে কৃষির কাঠামো এবং বৈশিষ্ট্য পড়তে হবে। কৃষির কাঠামো এবং বৈশিষ্ট্যটা কি আসলে সেটা কিন্তু আপনাদের জানতে হবে। এই অধ্যায়ের মূল টপিক হইতেছে এইটা, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, যে কৃষির কাঠামো বা বৈশিষ্ট্য কি।
এমন কোশ্চেন কিন্তু আসে, এবং আপনাদেরকে এই বৈশিষ্ট্যগুলা যত বেশি পড়া যায়, ঠিক আছে, কাঠামো বা বৈশিষ্ট্য, এটা আপনারা পড়ে নেবেন। আমি আপনাদেরকে বই একটু দেখিয়ে দিচ্ছি, এটা কত পাতায় হবে, একটু দেরি হলো, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি আপনার বইটা হাতে নেন, নেওয়ার পরে এই যে দেখেন কত পেজ, এটা 48 পেজ। এখানে আপনারা দেখবেন বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য সমূহ। এখানে আপনি অনেকগুলো বৈশিষ্ট্য পেয়ে যাবেন, প্রায় 16টা, ঠিক আছে, 16টা বৈশিষ্ট্য আছে, এগুলো আপনাকে পড়তে হবে। যদি এগুলা থেকে আপনি সহজ সহজগুলা বাছাই করে পড়েন, যদিও আমি কিছু নোট করে রাখছি, আপনারা এই কয়টা পড়লেই হবে। আর বই থেকে যদি চান আপনারা পড়তে পারেন, সমস্যা নেই। আচ্ছা, প্রথমত আমরা কৃষি কাঠামো বৈশিষ্ট্য হিসেবে আমরা কয়েকটা পয়েন্ট রেখেছি। সেটা হচ্ছে প্রাচীন চাষ পদ্ধতি, কৃষিটা কিভাবে চাষ করা হয়। এখনো আমাদের বাংলাদেশে কিন্তু সেই প্রাচীন আমলের আপনার চাষ পদ্ধতিতে পড়ানো হয়। এটা কিন্তু আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় রয়েছে, এখন অনেক জায়গা আছে এখনো অনুন্নত আমাদের বাংলাদেশে, ঠিক আছে। যা উন্নতি হয়েছে একটু ঢাকা বা ঢাকার আশেপাশে হয়েছে, বাট বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু এখন অনুন্নত রয়েছে। এইসব জায়গাগুলোতে এই যে চাষ করা হয়, এই চাষ করা হয় প্রাচীন পদ্ধতিতে। দেখা যাচ্ছে সেই গরু, লাঙ্গল এগুলা দিয়ে ভূমিকর্ষণ করা হচ্ছে বা জমি চাষের উপযোগী করা হচ্ছে, ঠিক আছে। সব জায়গায় কিন্তু আপনার এই আধুনিক যন্ত্রপাতি যায় নাই। যেমন আমাদের ঢাকার আশেপাশে কিন্তু আধুনিক যন্ত্রপাতি চলে আসছে, মাহিন্দ্র ট্রাক্টর, তারপর অন্য যে পাওয়ার টিলার, এগুলো দিয়ে কিন্তু ভূমিকর্ষণ করা হয়, ঠিক আছে। তো এই যে চাষ পদ্ধতি, এটা হচ্ছে প্রাচীন চাষ পদ্ধতি। এটা হচ্ছে কি কৃষির একটি বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীল। আমাদের কৃষি কিন্তু বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে কিন্তু এই কৃষিটা আপনার প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতির উপর নির্ভরশীল কিভাবে? আমাদের বাংলাদেশে একটা সময় ছিল, ঠিক আছে, এই বৃষ্টির উপর নির্ভর করতো মানুষ। গ্রামের মানুষগুলা বৃষ্টির উপর নির্ভর করতো, যে বৃষ্টি আসবে তারপর আপনার ফসল ফলবে, ঠিক আছে। অনেক সময় এমন সমস্যা হতো যে অতিবৃষ্টি হতো বা অনাবৃষ্টি হতো, বৃষ্টি হতো না, তখন কিন্তু ফসল ফলানো যাইতো না, ঠিক আছে। এই জন্য এই আমাদের যে কৃষি, এটা কিন্তু আপনার প্রকৃতির উপর নির্ভরশীল। বৃষ্টিটা হচ্ছে কি একটি প্রাকৃতিক জিনিস, তাই না? এই বৃষ্টি কখন হবে না হবে সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। তো এই যে আমাদের যে কৃষি, এটা হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীল বা বৃষ্টির উপর নির্ভরশীল বলতে পারেন। এরপর হচ্ছে কৃষকের স্বল্প দক্ষতা। দেখেন আমাদের যে গ্রাম অঞ্চলের কৃষক রয়েছে, অনেকেই কিন্তু অদক্ষ, যে কৃষিকাজ কিভাবে করতে হয়, কোন মেশিনটা কিভাবে চালাতে হয়, ঠিক আছে, তারা কিন্তু অতটা শিক্ষিত না। তাদের যে কারিগরি জ্ঞান, কৃষি কাজ করার জন্য যে কারিগরি জ্ঞানটা প্রয়োজন, সেটা কিন্তু তাদের নাই, ঠিক আছে। তো এই জন্য প্রয়োজন হচ্ছে, আসলে আমাদের বাংলাদেশে কৃষি শিক্ষা আসলে নাই, ঠিক আছে। প্রত্যেকটা স্কুল কলেজে যদিও বইটা আছে, বাট অতটা প্র্যাকটিক্যালি দেখানো হয় না, ঠিক আছে। কৃষি শিক্ষা আরো যদি ভালোভাবে দেওয়া হতো, আর উন্নতভাবে, তাহলে আমি মনে করি এই যে স্কুলে অনেক ছাত্রছাত্রী পড়ে, অনেকেই দেখা যাচ্ছে বেকার হয়ে যায়, তারা যদি কৃষিকাজটা অন্তত ভালোভাবে শিখতো, নিজের জমিতে কিন্তু চাষটা করতে পারতো অন্তত। তো চলেন এবার আমরা পড়ার দিকে যাই। এখানে কৃষকের স্বল্প দক্ষতা, অর্থাৎ যে কৃষক আছে তার দক্ষতা খুবই কম। তো এখানে আমরা কি দেখতে পেলাম? এই যে হচ্ছে কৃষকের স্বল্প দক্ষতা, এটা হইতেছে কি কৃষির একটি বৈশিষ্ট্য। এরপর হচ্ছে পতিত জমি, এবং তারপরের পয়েন্টটা হচ্ছে মাথাপিছু জমির পরিমাণ স্বল্প। আমাদের বাংলাদেশে 16 কোটি মানুষ, এখন কিন্তু আরো অনেক বেশি, অনেক বেড়ে গেছে। তো আমাদের বাংলাদেশে দিন দিন মানুষ জনসংখ্যা বাড়তেছে, যার কারণে আমাদের এই বাংলাদেশের জায়গার পরিমাণটা ধীরে ধীরে কমে আসতেছে। আপনার যে খামারগুলো আছে বা চাষ জমি, সেগুলো কিন্তু কমে আসতেছে। আমাদের বাংলাদেশের আয়তন কত বলতে পারবেন? 1,47,570 বর্গ কিলোমিটার, ঠিক আছে। এই জায়গার পরিমাণটা কিন্তু বাড়তেছে না, এটা কিন্তু সীমাবদ্ধ। কিন্তু আমাদের এই ভূখণ্ডের মধ্যে দেখা যাচ্ছে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমাদের চাষ জমিগুলো কমে যাচ্ছে। এতে আমাদের যে খাদ্যের অভাব হচ্ছে, যার ফলে আমাদের বাইরের দেশ থেকে এই খাদ্যগুলো আমদানি করতে হচ্ছে, ঠিক আছে। তো এই যে মাথাপিছু জমির পরিমাণ স্বল্প, এটাও কি কৃষির একটি বৈশিষ্ট্য। এরপর হচ্ছে জমির মালিকানা বা রায়তোয়ারি প্রথা। এই বিষয়টা একটু মনে রাখবেন, যদিও আসে না, যদি ক নম্বরে চলে আসে বা খ নম্বরে চলে আসে, এটা বর্ণনা করতে পারবেন। জমির মালিকানা বা রায়তোয়ারি প্রথা। রায়তোয়ারি প্রথাটা আসলে কি? দেখেন, দাদার জমি বাবাই পাবে, বাবার জমি আমি পাবো, ঠিক আছে। এই যে পৈতৃক সম্পত্তি ধারাবাহিকভাবে একজনের জমি আরেকজন পাচ্ছে, এটাকে বলা হচ্ছে আপনার রায়তোয়ারি প্রথা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে কৃষি পণ্যের ধরন। দেখেন আমাদের যে কৃষি পণ্য আছে, আমরা কিন্তু জানি কৃষি পণ্য কি ধান, পাট, গম, চাল। এই যে আমি কয়টা পণ্যের কথা বললাম, এগুলো সব কয়টা কিন্তু কৃষি পণ্য। কিন্তু এই কৃষি পণ্য আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকরী। খাদ্যশস্য কি? চাল,
ডাল, গম এগুলা। আর অর্থকরী কি আছে? পাট, তামাক, ইক্ষু। আচ্ছা, ইক্ষু শব্দটা আবার অনেকে বুঝতে পারবেন না। ইক্ষু হচ্ছে কি? এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কৌশল বলে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে অনেকে আখ বলে, ঠিক আছে, অনেকে এটা আখ বলে। তো এই যে দুই ধরনের ফসল রয়েছে, একটা হচ্ছে অর্থকরী আর একটা হচ্ছে খাদ্যশস্য। তো এই কৃষি ফসলগুলা, এই দুই ধরনের কৃষি ফসল আপনারা মনে রাখবেন, বা কৃষি পণ্যের ধরন হচ্ছে দুইটি, একটা হচ্ছে অর্থকরী, একটা হচ্ছে খাদ্যশস্য। আচ্ছা, এরপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে এই অধ্যায়ের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, আর আপনারা এটা একটু ভালোভাবে পড়বেন এন্ড টাইপ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষির উপখাত 4টি। আমাদের যে কৃষি আছে, এই কৃষির 4টা উপখাত আছে। এখন আমরা এটা একটু লিখে দিচ্ছি। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে মৎস্য ও শাকসবজি, 2 নাম্বার হচ্ছে প্রাণীজ, 3 নাম্বার হচ্ছে বনজ, 4 নাম্বার হচ্ছে মৎস্য, ঠিক আছে। প্রাণীজ খাত, বনজ খাত, মৎস্য খাত, এই খাতটা লিখে দিই, ঠিক আছে। এই হচ্ছে আপনার কৃষির উপখাত, ঠিক আছে। কৃষির উপখাত হচ্ছে 4টি: শস্য, শাকসবজি, প্রাণীজ খাত, বনজ খাত, মৎস্য খাত। এগুলো কি? এগুলো হচ্ছে কৃষির উপখাত, অর্থাৎ এই খাতগুলা নিয়েই কিন্তু কৃষি গঠিত, ঠিক আছে। এর মধ্যে আপনাদেরকে আমি আর একটু ডিটেলসে বলে দিচ্ছি। আচ্ছা, এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দেই। এই বই থেকেও আমি নিয়েছি, আর আমার আগের কিছু উল্লেখ করা আছে, আমি আপনাদেরকে সকল তথ্য দিয়ে দিব, আপনারা প্রত্যেকটা পড়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, কৃষিতে শ্রমশক্তি, ঠিক আছে। কৃষিতে শ্রমশক্তি হচ্ছে, আমি আপনাদেরকে একটু লিখে দেখাচ্ছি, তাহলে খুব ভালো হয়। আমরা এটা মুছে দিচ্ছি। কৃষিতে শ্রমশক্তি, তো আমাদের দেশে যত মানুষ আছে, ঠিক আছে, তাদের মধ্যে কর্মক্ষম যে ব্যক্তিরা আছে, যারা কাজ করতে পারে, ঠিক আছে, আমার জানা মতে 6,32,00,000 বা 35,00,000 এমন আছে মানুষ যারা এখন কাজ করতে পারে। তো এই কাজ করতে পারে, এদের মধ্যে থেকে কত % মানুষ কৃষির সাথে জড়িত বা কৃষি কাজ করে, সেটাই আপনাদেরকে এখন একটু দেখাবো। তো এই যে দেখেন, 2013-14 অর্থ বছরে 2013-14 অর্থ বছরে 45.1%, 45 দেশের যে কর্মক্ষম মানুষ আছে, ঠিক আছে, তাদের 45.1% মানুষ কৃষি কাজের সাথে জড়িত ছিল। কত সালে? 2013-14 অর্থ বছরে, ঠিক আছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। আপনারা যে কোনো একটা উদাহরণ দিয়ে দিলেই হবে। 14-15 অর্থ বছরে দেশের মোট শ্রমশক্তির 49%, ঠিক আছে, 49%, দেশের 49% শ্রমিক কৃষিতে জড়িত ছিল 2014-15 অর্থ বছরে। এই তথ্যটা আপনাদের এই বই থেকে নিয়েছি, ওপেন ইউনিভার্সিটির, আর ওগুলাও আপনার ঠিক আছে, ঠিক আছে। আপনারা যে কোনো একটা দিয়ে দিলেই হবে এখান থেকে, যদি চাই আর কি। 2016-17 অর্থ বছরে কৃষির শ্রমশক্তি হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 40.62%, ঠিক আছে। তো দেশের মোট শ্রমিকের 40.62% মানুষ কৃষিতে জড়িত ছিল 2016 এবং 17 অর্থ বছরে। এখন দেখেন, প্রশ্ন হবে যে 2013-14 অর্থ বছরে কত শতাংশ মানুষ কৃষিতে জড়িত ছিল, ঠিক আছে। এইভাবে যদি সাল নির্দিষ্ট করে দেয়, এটা বেশিরভাগ MCQতে আসে, তাহলে কিন্তু আপনি এই 3টা করে রাখলে আপনার লাভ হবে, ঠিক আছে। মাঝে মধ্যে ক নাম্বারও আসে, যদি এসে যায় তাহলে কিন্তু আপনি নাম্বার পেয়ে গেলেন। এরপর হচ্ছে জিডিপিতে অবদান। কৃষির জিডিপিতে অবদান কত? আচ্ছা, জিডিপিতে অবদান, এখানে দেখেন জিডিপিতে অবদান, আমাদের যে কৃষি শিল্প আছে, বাংলাদেশে কিন্তু অনেক শিল্প আছে, কৃষি শিল্প, পোশাক শিল্প, তৈরি পোশাক শিল্প, পাট শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, অনেক ধরনের শিল্প কিন্তু আছে। তার মধ্যে আপনার কৃষি শিল্প একটি। এই কৃষি শিল্প প্রত্যেক বছর আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বা জিডিপিতে বা জাতীয় আয়ে কত % অবদান রাখে এবং কোন সালে কত % অবদান রাখছিল, সেটা আমরা এখন এখানে লিখব। এই যে দেখেন, 15 সালের 15, 16, 35%, 15.35%, ঠিক আছে। 2015 অর্থ বছরে আমাদের কৃষি আপনার জাতীয় বা জিডিপিতে জাতীয় আয় অবদান রাখছিল 15.35%। এরপর হচ্ছে 2020-21 অর্থ বছরে
2020-21 অর্থ বছর অবদান রাখছিল কত, এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 13.47%। 13.47%। ঠিক আছে। আরেকটা জিনিস আমি ভুলে গেছি, এই যে দেখেন এখানে হইতেছে 2014-15, ঠিক আছে, এই যে 2014-15 অর্থ বছরে অবদান ছিল 16%। 14-15-তে 16%, 15-16-তে 15.35% এবং 20-21-এ 13.47%। একটা জিনিস লক্ষ্য করেন, প্রথমে ছিল 16, তারপর হলো 15, তারপর হলো 13। তার মানে কি, ধীরে ধীরে আমাদের কৃষির অবদান, হ্যাঁ, জিডিপিতে কৃষির অবদান ধীরে ধীরে কমছে। আচ্ছা, এবার আপনারা একটা সূচি দেখেন, এটা হচ্ছে কৃষি উপখাত সূচি। আর আমরা আপনাদের এখানে কিন্তু এটা দেখাইলাম যে উপরে এখানে আপনার সময় এবং খাত দেবেন, এবং এই বরাবর আপনারা অর্থ বছর 13-14 অর্থ বছর, 14-15 অর্থ বছর, 15-16 অর্থ বছর, 16-17 অর্থ বছর। তো এই অর্থ বছরে আপনার মৎস্য কত পার্সেন্ট অবদান রাখছিল আমাদের বাংলাদেশের অর্থনীতিতে, সেইটা এখানে লিখতে হবে। 14-15 অর্থ বছরে অর্থনীতিতে কত অবদান রাখছিল মৎস্য খাত, সেইটা এখানে লিখতে হবে। 15-16 অর্থ বছরে কত অবদান রাখছিল সেইটা এখানে লিখতে হবে। তো এখন আমরা এখানে আনুমানিক একটা লিখে দিচ্ছি। মনে করেন প্রথমে আমরা 3 আচ্ছা, এখন দেখেন আমরা এখানে মৎস্য আমাদের বাংলাদেশ অর্থনীতিতে কোন সালে কোন অর্থ বছরে কত অবদান রাখছে এটা আমরা আনুমানিক লিখে দিলাম। ঠিক আছে। আপনাদের প্রশ্ন যে হবে উদ্দীপকে এমন আসতে পারে, ঠিক আছে, এবং বনজেও ঠিক এমন অবদান থাকতে পারে। আমরা বনজের অবদানগুলো একটু লিখে দিচ্ছি। তো এখন আমরা এখানে বনজ খাতের অবদানগুলা লিখে দিলাম। 13-14 অর্থ বছরে 5.12 অবদান রাখছে অর্থনীতিতে, এবং 14-15 অর্থ বছরে 5.63 অবদান রাখছে, 5.51, 8.34। তো এখানে এই যে মৎস্য খাত এবং বনজ খাতের অবদানগুলো আমরা লিখে দিলাম। এখন আপনার উদ্দীপকে এমন ঘর করা বা সূচি করা নাও থাকতে পারে, তো আপনার উদ্দীপকে সব কয়টা একদম মিলাইয়া লিখা দিল, ঠিক আছে, একটা আপনার গল্প আকারে লিখে দিল। এবং আপনাকে বলতে গ নাম্বারে যদি বলে বা বলতে পারে যে আপনি একটা সূচি করেন, ঠিক আছে, একটি কৃষি উপখাতের সূচি করেন এবং কৃষি উপখাতগুলোর অবদান কোন কোন অর্থ বছরে কত আছে এটা আপনি সূচি একটা তৈরি করেন। এই তথ্যগুলো আপনাকে দিয়ে দিবে, আপনাকে সূচি করতে বলতে পারে। অথবা এখান থেকে দুইটা চিত্র হয়, একটা হচ্ছে লেখচিত্র আর একটা হচ্ছে স্তম্ভচিত্র, ঠিক আছে। তো আপনার দুইটার একটা থেকে স্তম্ভচিত্র বা লেখচিত্র এখান থেকে বানাইতে হবে। চিত্র কয়টা, আমরা এখান থেকে দুইটা চিত্র পাবো, হ্যাঁ, একটা হচ্ছে আপনার লেখচিত্র এবং দ্বিতীয়টা হচ্ছে স্তম্ভচিত্র। আমরা এখান থেকে শিখবো শুধুমাত্র এই স্তম্ভচিত্রটা, ঠিক আছে, এটা বেশি আসে, স্তম্ভচিত্রটা আসে পরীক্ষায়, তো আমরা এটা শিখবো, ঠিক আছে। এর মানে একটা সূচি থাকলে আমরা এখান থেকে একটা স্তম্ভচিত্র আঁকাতে পারবো। কিভাবে আঁকাবো সেটা আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি। এখানে নিচে আমি চিত্রটা আঁকাই দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। কারণ চিত্রটা আঁকাইতে হইলে আপনার এই সূচিটা থাকতে হবে, বা এই সূচিতে যে তথ্যগুলো আছে এগুলো থাকতে হবে, আদারওয়াইজ আপনি একটু চিত্র আঁকতে পারবেন না, ঠিক আছে। তো আমরা এখানে একটা দাগ টেনে নেব প্রথমত, দেন হচ্ছে চিত্র আঁকানোর জন্য, ঠিক আছে, আমরা যেহেতু স্তম্ভ চিত্র আঁকাবো আমরা একটি দাগ টেনে নেব। তো আমরা লম্ব অক্ষ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আমরা লম্ব অক্ষে ওয়াই ধরি অ্যান্ড ভূমি অক্ষে এটাকে আমরা এক্স ধরি। এখন আমরা ভূমি বরাবর হচ্ছে আমাদের অর্থ বছরটা লিখব অ্যান্ড লম্ব বরাবর আমরা আমাদের অবদানগুলা লিখব। আচ্ছা, তার আগে আমাদের এইখানে সালটা গুনতে হবে কয়টা, 1, 2, 3, 4টা, ঠিক আছে, 4টা অর্থ বছর রয়েছে। আমরা এখানে সমানভাবে 4টা দাগ দিয়ে নিব। দেন এখানে আমরা 2013-14, এখানে 2014-15 অর্থ বছর, এখানে 2015-16 অর্থ বছর, এখানে 2016-17 অর্থ বছর। হ্যাঁ, আমাদের সালগুলো এখানে লিখে দিলাম এবং এইখানে লম্ব বরাবর আমরা আমাদের এই খাতগুলা, মৎস্য খাত, বনজ খাত বা কৃষি খাতের অবদানগুলা লিখে দেব, ঠিক আছে। তো আমরা সর্বনিম্ন এখানে কত পাই একটু আমাদেরকে দেখতে হবে। সর্বনিম্ন এখানে আছে
3.20। ঠিক আছে, তাহলে আমরা 2 থেকে ধরতে পারি। তাহলে এখানে 2, 4, 6, 8, ব্যাস আমরা 2 করে নিচ্ছি। 2, 4, 6, 8, সর্বোচ্চ এখানে 8.34 আছে, এই জন্য আমরা 8 পর্যন্ত নিলাম। ঠিক আছে, এখন আমরা কিভাবে আমাদের এই দুটি খাতের অবদান স্তম্ভচিত্রের মাধ্যমে দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন, কিভাবে দেখাবো। তো এটা দেখানোর খুবই সহজ নিয়ম। আপনাদের এমন আমি দুইটা কালার দিয়ে দিচ্ছি। মনে করেন এটা হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক কালার। একটা ঘর আপনি এখানে কালার করে দিচ্ছেন। এখন আমার যেটাতে কালার নাই সেটাতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বনজ, এবং যেটাতে আমার কালার করা, রং করা, সেটাতে আমি দিয়ে দিলাম মৎস্য। ঠিক আছে, এটা জাস্ট চিহ্নিত করার জন্য এমনটা করা আর কি। ঠিক আছে, এখন আমাদের 13-14 অর্থ বছরে মৎস্য ছিল 3.20, মৎস্যের অবদান ছিল 3.20। তাহলে আমরা এখানে আমাদের মৎস্য হচ্ছে কালার করা, এই যে এইভাবে একটা দাগ টেনে দিব, এবং এইখান থেকে 3.20, 3 এই পর্যন্ত আসলে এখানে একটু উপরে দিবেন, তাহলে 3.20টা এইভাবে হবে। ঠিক আছে, তো এখানে এইভাবে দাগ দিবেন না, জাস্ট আপনারা এই সই দাগটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে এইভাবে নিচের দিকে দাগ টেনে দিবেন। এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে বনজ। বনজের কোনো কালার আমরা দেই নাই, যেহেতু মৎস্যে কালার রয়েছে তাই এই ঘরটা আমরা কালার করে দিচ্ছি। ঠিক আছে, আর যেটা আপনার ভালো মনে হয় সেইভাবে করলেও সমস্যা নাই। এরপর হচ্ছে আমরা যেটা বললাম বনজ, বনজের কোনো কালার নাই, এবং সর্বপ্রথম হচ্ছে 13-14 অর্থ বছরে 5.12 বনজের অবদান ছিল। ঠিক আছে, তো বনজের অবদান আমরা এখান থেকে 5.12, 5 আসবে 1 এখানে, আর একটু উপরে দিলে সমস্যা নাই, এই সই দিয়ে দিবেন। আমরা এখান থেকে টেনে দিচ্ছি, ব্যাস এইটাকে আমরা এখান থেকে টেনে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, একইভাবে আপনাকে 2014-15 অর্থ বছরের অবদানগুলা স্তম্ভ আকারে লিখতে হবে। তাহলে আমরা এই প্রত্যেকটা করে নিচ্ছি, আপনারা একইভাবে প্রত্যেকটা স্তম্ভ তৈরি করে নেবেন। ঠিক আছে, তো সর্বশেষ একটা 8.34। ঠিক আছে, এটা হচ্ছে 8 এখানে সর্বশেষ আমাদের যে বনজ সম্পদের অবদান 8.34। ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে মৎস্য, এটা আমাদের কালার করে দিতে হবে যেহেতু আমরা এটাকে চিহ্নিত করেছি কালার দিয়ে। তো এই হচ্ছে আমাদের চিত্র, এটা হচ্ছে স্তম্ভ চিত্র। ঠিক আছে, চিত্র হচ্ছে স্তম্ভ চিত্র। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের চিত্র। আমরা মূলত কিভাবে এটা আঁকালাম আপনাদের আর একটু সংক্ষিপ্তে বলে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2013-14 অর্থ বছরে মৎস্য হচ্ছে 3.20 অবদান রাখছে, এই যেটা হচ্ছে 3.20। হ্যাঁ, এবং এই একই অর্থ বছরে বনজ অবদান রাখছে 5.12, এই যেটা হচ্ছে 5.12। তারপরের বছর 14-15 অর্থ বছরে মৎস্য অবদান রাখছে 3.31, অ্যান্ড এই একই বছরে আমাদের বনজ অবদান রাখছে হচ্ছে 5.63। ঠিক আছে, এই যে একটু হালকা উঁচা দেখতে পারতেছেন, প্রায় সমানই। ঠিক আছে, তো এটা হালকা একটু উঁচা দিলেই হবে স্তম্ভটা, অতটা পারফেক্ট দেওয়ার কোনো চিন্তা ভাবনা করবেন না। ঠিক যেভাবে আঁকাইছি এভাবে আঁকানোর চেষ্টা করবেন। অ্যান্ড হচ্ছে আপনার পরীক্ষায় ওই স্কেল ইউজ করবেন না, এগুলো স্কেল না ব্যবহার করাই ভালো। স্কেল ব্যবহার করতে গেলে অনেক সময় লাগবে, এগুলো হাত দিয়েই করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের 15-16 অর্থ বছর। 15-16 অর্থ বছরে মৎস্যের অবদান ছিল 3.41, এবং আমাদের বনজের অবদান ছিল 5.51, এবং আমাদের 16-17 অর্থ বছরে মৎস্যের অবদান ছিল 3.54,
54 এবং বর্ণজোড় অবদান ছিল 8.34। ঠিক আছে, তো এইভাবে আপনাদের যদি কোনো সূচিপত্র দিয়ে দেয় উদ্দীপকে এবং যদি স্তম্ভচিত্র যদি আঁকতে বলে, এইভাবে আপনারা এঁকে দিতে পারবেন। আর যদি স্তম্ভচিত্র দিয়ে দেয় তাহলে আপনি এখান থেকে একটা সূচি লিখতে পারবেন, উৎপাদনের উপকরণের যে সূচি সেগুলো আপনি লিখতে পারবেন। মূলত এখানে আপনার এই সূচিটা উদ্দীপকে দিয়ে দিলে সেখান থেকে আপনার গ নাম্বারে কিছু কোশ্চেন করে, তারপরে এটা হচ্ছে গ নাম্বার বা গ নাম্বারে এই স্তম্ভচিত্রটা আঁকতে বলে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা এরকম একটা উৎপাদনের উপকরণ সূচি থেকে আপনারা এমন স্তম্ভচিত্র আঁকাতে পারেন। তো এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন। আর আমার এই কনসেপ্টটাও আপনারা খাতায় নোট করে রাখেন, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা পরবর্তীতে কিন্তু এগুলো আপনাদের লাগবে।